আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে আজকে রিডিং রুমে যে প্রচারণা, এটি আসলে শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে নেয়নি, এবং রিডিং রুমে প্রচারণার বিষয়টি কিন্তু তানভীর বাড়ি হামিম জিএস প্রার্থী হিসেবে জিএস প্রার্থী হিসেবে যিনি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে মনোনীত, তো তিনি কিন্তু একরকম স্বীকার করে নিয়েছেন যে রিডিং রুমে প্রচারণা হয়েছে এবং সেটি এক ধরনের কুশলাদি বিনিময় করেছে। আসলে এটি তো প্রচারণাই, কুশলাদি বিনিময়ের জন্য কেউ রিডিং রুমে যায়? আমি আসলে এটা জানি। আপনি ধরেন আমি একটা রিডিং রুমের সামনে দিয়ে যাচ্ছি, আমার যদি পরিচিত কাউকে দেখি, আমি সেখানে কথা বলবো না? রিডিং রুমের ভিতরে আসলে কেউ কখনো কথা বলে না, আমি যতটুকু জানি। আমি সেই সেকেন্ড ইয়ার থেকে রিডিং রুমে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে আমি পড়াশোনা করি, সেখানে কেউ কথা বলে না আমি যতটুকু জানি। তো এখানে শেখ তানভীর বাড়ি হামিম আরেকটি কথা বললেন যে স্বাভাবিকভাবেই অভিযোগ করে থাকি। আমি যদি অভিযোগ করার সুযোগ না দেই তাহলে আমার বিরুদ্ধে কে অভিযোগ করে? মিথ্যা অভিযোগ করে তো কেউ কুলে উঠতে পারবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অতটাও বোকা না। মিথ্যা অভিযোগ তো বরাবর প্রতিদিনই হচ্ছে, অভিযোগ তো সকল ধরনের হচ্ছে। শিবিরকে আপনারা অভিযোগ করছেন, আমরা শিবিরকে অভিযোগ করছি, শিবিরও আমাদের অভিযোগ করছে। অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ছাত্রলীগের সাদ্দামের বেশে এসেছি। আমরা ছিলাম ফ্যাসিবাদ বিরোধী সব থেকে বড় শক্তি, আমরা নাকি এখন সাদ্দামের বেশে এসেছি। পুনর্বাসিত করার তো অভিযোগ এখানে। ছাত্রলীগকে যদি কেউ পুনর্বাসিত করে থাকে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে রাজনীতিকরণ করেছে ওই সংগঠনটিকে, ওই সংগঠনকে রাজনীতিকরণ করে ওই সংগঠনে যত রকম বাস দেওয়ার দিয়ে ছেড়ে দিয়েছে। এখন তারা নতুন একটি গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে, সেখানে অধিকাংশই কিন্তু আপনার ছাত্রলীগের সাবেক কর্মী। তাই নাকি? আপনি তো ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করার এখতিয়ার রাখি না, আমি এটাই ক্লিয়ার করতে চাই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বলার এখতিয়ার রাখি, যেহেতু আমি সেখানে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ছাত্রলীগকে কখনোই পুনর্বাসন করেনি। বিভিন্ন সময় দেখা গেছে। এখন আমি এই বিষয়টা আসলে অভিযোগ কিভাবে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যারা ছিল, বিশেষত আমি সহ আরো যারা আন্দোলনে যুক্ত হয়েছিল, প্রত্যেক শিক্ষার্থীর, মানে একজনও আপনি বাদ দিতে পারবেন না, হলে যারা থাকতো প্রত্যেক শিক্ষার্থীর ওয়ালে, ফেসবুক পোস্টে, একেবারে বিগত 5 আগস্টের পূর্বে যারা হলে থাকতো সবাই মোটামুটি ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, তাদের হয়ে পোস্ট দেওয়া, এরকম আছে। কারণ ছাত্রলীগ নির্দেশনা দিত যে এই পোস্টগুলো দিতে হবে, এটার মাধ্যমে প্রচার করতে হবে। তো এটার মাধ্যমে যদি কাউকে আপনি ছাত্রলীগ বলেন তাহলে আসলে কিছু বলার নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো হয়েছিল একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপর যারা প্রকৃত আন্দোলনকারী শুনে আসলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, এটি আমার কাছে স্পষ্ট, দায় কেউ নিচ্ছে না। আপনার কি ওপিনিয়ন? পুনর্বাসিত হচ্ছে ছাত্রলীগ ক্যাম্পাসে? ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হচ্ছে এটা তো আসলে খুব খালি চোখেই দৃশ্যমান, এটি একটা ব্যাপার। এবং ছাত্রলীগ ব্যাপারে যখন কথা হয় 3টা ব্যাপার, একটা পয়েন্ট বলেছি, আরেকটা ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে যারা নানান রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যাড্রেস করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা কিন্তু খুব বেশি জটিল কিছু ছিল না। কিন্তু এমন ব্যাপার হয়েছে যে তারা হয়তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, কিংবা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, এই কারণে অনেককেই আসলে আমরা আক্রান্ত হতে দেখিনি। কিন্তু সবচেয়ে কনসার্নের জায়গা যেটা, ধরেন যে যাদের ব্যাকআপ নেই, বা যারা ধরেন যে কোনো একটা সদস্য কিংবা সহসভাপতি পদটা ডাকসুর জন্য ইম্পর্টেন্ট হলো, ছাত্রলীগের জন্য না, তো উদাহরণ দিলাম। তো এরকম অনেক তুচ্ছ পদাধারী হওয়ার কারণে যার কোনো ব্যাকআপ নাই, কিংবা যে আসলে খুব বেশি ক্ষতির কারণ ছিল না ছাত্রছাত্রীর জন্য, এইরকম ছাত্রলীগের অনেককে কিন্তু হ্যারাস করা হয়েছে, তাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। এবং ছাত্রলীগের প্রকৃত সন্ত্রাসী যদি আপনি শতাংশের হিসাবটা বলেন, 10% সন্ত্রাসীও কি আসলে গ্রেফতার হয়েছে বা তাদের বিচার হয়েছে? কিন্তু যাদেরকে হ্যারাস করা হচ্ছে তাদেরও আসলে ভূমিকা কতটুকু, সেটা নিয়েও প্রশ্নের একটা জায়গা তুলে দেওয়া। এবং আমার সবচেয়ে একটু আপনাকে আটকে, আপনি বলছেন যে ছাত্রলীগের যারা নিরীহ ছিল, যারা কাউকে কোনো ধরনের আঘাত করেনি, তাদেরকে এক ধরনের আপনি অ্যামনেস্টি দিতে চাচ্ছেন? অ্যামনেস্টি দিতে চাচ্ছি না, এক ধরনের দায় মুক্তি দিতে চাচ্ছেন? আমি দায় মুক্তি দিতে চাচ্ছি না, দায় মুক্তি দেওয়ার তো প্রশ্নই আসে না। কারণ ধরেন যে যখন আমি একটা অন্যায়ের প্রতিবাদ করব না, সেটা তো পরোক্ষভাবে সে অন্যায় সম্মতি উৎপাদন করে। সম্মতি উৎপাদনের কখনোই কোনো কি বলবো যে অ্যামনেস্টি হয় না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি তুলনামূলক একটা জায়গায় যান তাহলে হচ্ছে যে কম ক্ষতিকর বা যে হার্মলেস তাকে কেন আপনি কি বলবো যে স্কেপগোট বানাবেন? আমার পুরো পয়েন্ট হচ্ছে এটা।